বরিশাল উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ১৩, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত। তৃতীয় দফায় ঢাকায় মেট্রো রেলের ২ সেট ট্রেন, জাপানের কারখানায় প্রস্তুত আরও ৮। ১.৫ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু ১৫৯, সুস্থতার হার ৯২%-এর বেশি। খুলল পর্যটনের দুয়ার, হোটেল মোটেল ভিড়, স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন। এবং আফগানিস্তান ছাড়তে বিভিন্ন দেশের নাগরিকদের বাধা, তালেবান বিরোধী বিক্ষোভ জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। চট্টগ্রামের সিআরবিতে শতবর্ষী গাছ কেটে হাসপাতাল নির্মাণের তোড়জোড়, ক্ষুব্ধ নাগরিক সমাজ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল নগরে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, র্যাবের টহল জোরদারের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে 2টি মামলা করেছে পুলিশ। আটক হয়েছে 13 জন। বরিশাল প্রতিনিধি সুখেন্দু ইদবরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল মহানগরে থমথমে অবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 10 প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিজিবির সঙ্গে সার্বক্ষণিক থাকার জন্য বাইরের জেলা থেকে 10 জন ম্যাজিস্ট্রেট আনা হয়েছে। বুধবার রাতে সিটি কর্পোরেশনের কর্মীরা উপজেলা পরিষদ এলাকায় শোক দিবসের ব্যানার অপসারণ শুরু করলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান রাতে তাদের চলে যেতে বলায় বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। এ সময় আনসার সদস্যদের গুলিতে প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ 10 জন আহত হন। পরিচয় দিয়েছে স্বপন ভাই, আমি সিও। তারপর সে গালাগালি করে পুলিশের বন্দুক নিয়ে গুলি করে, সে নিজে গুলি করা শুরু করছে। মেয়র মহোদয়ের গায়ে গুলি লাগছে, সে বলতেছে আমি মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তারপরও এর পাতারি গুলি করছে, বৃষ্টির মতন গুলি করছে। ইউনের নির্দেশে, এটা ইউনের নির্দেশে। ইউনুর অভিযোগ 60 থেকে 70 জন তাকে ঘিরে ধরে এবং বাসায় হামলার চেষ্টা চালায়। অন্যদিকে মেয়র জানান, ঘটনাস্থলে গেলে তার উপরও গুলি চালানো হয়। পিছন দিকে আসা যখন শুরু করছে তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ঘিরে ধরা হচ্ছে। সাথে সাথে আমি আনসার সদস্যকে ইশারা দিলে ওরা চলে আসে। ওরা এসে বাঁশি দেওয়ার পরে ওরা সরতেছিল না, তখন ওরা ফোর্স করছে। তদন্ত তো অবশ্যই চাবো, জোরালো তদন্ত। আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনি একজন টিএনও, বরিশালে তো এমন কোনো এত বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে। এদিকে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বরিশালে ইউএনও এর বাসায় হামলার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে, দণ্ড দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখেছেন। তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছে, ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া। এদিকে মহামারীকালেও এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। এরই মধ্যে তৃতীয় দফায় আরও 2টি ট্রেন সেট ঢাকায় পৌঁছেছে। তুরাগ তীরের অস্থায়ী জেটিতে 2 সেট ট্রেন নিয়ে 4টি বার্জ ভেড়ে পরে কোচগুলি উত্তরায় মেট্রো রেল ডিপোতে স্থানান্তর শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে আরও 8 সেট ট্রেন নির্মাণ ও পূর্ব পরিদর্শন শেষ হয়েছে। পর্যায়ক্রমে জাপান থেকে নিয়ে আসা হবে। মানিক শিকদারের রিপোর্ট। মেট্রো রেল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
8টি প্যাকেজ মিলিয়ে আগস্ট মাস পর্যন্ত সার্বিক অগ্রগতি 68.49%। এরই মধ্যে দেশে এসেছে আরও 2টি ট্রেন সেট। জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে তৃতীয় ও চতুর্থ ট্রেন নিয়ে 20 জুলাই একটি জাহাজ মংলা বন্দরে আসে। পরে বার্যোগে নদীপথে প্রায় 300 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরার জেটিতে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে বার্জ থেকে উত্তোলন করে মেট্রো রেলের ডিপোতে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ সম্পন্ন হচ্ছে। 12 তারিখে এটি মংলা বন্দর থেকে রওনা দিয়েছিল। গতকাল 18 তারিখে নির্ধারিত সময়সীমার মধ্যেই এটি আমাদের এখানে নোঙর করেছে। আমাদের এই সেফটি এনশিওর করে আমরা টার্গেট আছে আজকে একটি ট্রেন সেট 6টি কোচ আমরা আনলোড করব। অক্টোবরে আসবে 5ম ট্রেন বয়ে আনা জাহাজটি। 25শে আগস্ট আমরা কোবে থেকে রওনা হবে ইনশাল্লাহ কোবে পোর্টে। তারপরে আমাদের মোটামুটি 2 মাস সময় লাগে। এখানে 25শে অক্টোবরে আমাদের এই বাংলাদেশে এসে পৌঁছবে ইনশাল্লাহ। আর জাপানের কারখানায় ইতোমধ্যে 8টি ট্রেন শতভাগ ম্যানুফ্যাকচারিং হয়ে ইন্সপেকশনের জন্য রেখে দিয়েছি। মেট্রো রেল প্রকল্পের জন্য কেনা হয়েছে 24 সেট ট্রেন। এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে 4 সেট ট্রেন। পর্যায়ক্রমে আরও 20 সেট ট্রেন দেশে এসে পৌঁছাবে। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 159 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন। ঢাকা বিভাগে মারা গেছে 50 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24,878। শনাক্ত 6,566। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমছে, বাড়ছে সুস্থতার হার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারা দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কমছে, মৃত্যু কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় মারা গেছে 159 জন। এ নিয়ে মোট মৃত্যু 24,878। 723টি ল্যাবে 37,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 6,566। মোট শনাক্ত 14,47,210। নতুন 10,153 জন সহ সুস্থ হয়েছে 13,37,181। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 17.64%। মৃত্যু হার 1.72 এবং সুস্থতার হার 92% বেশি। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 50 জন ও চট্টগ্রাম বিভাগে 38। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 39 জন। 51 থেকে 60 বছরের মধ্যে 35 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 33 জনের মৃত্যু হয়েছে। করোনায় পুরুষ মারা গেছে 16,319। বিপরীতে নারী মারা গেছে 8,559 জন। স্মৃতি মণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা উপসর্গে 12 জেলায় 74 জনের মৃত্যু হয়েছে। সব জেলায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন, নতুন শনাক্ত 478 জন। চট্টগ্রামে করোনার প্রকোপ কিছুটা কমেছে। নতুন শনাক্ত হয়েছে 348 জন, মারা গেছেন 6 জন। আক্রান্তের হার 13.42%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 7 জন, 3 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনাক্তের হার কিছুটা বেড়ে শতকরা 18.83%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 99 জন। গাজীপুরে করোনার নতুন আক্রান্ত 119 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণের হার 32.69%। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে, সংক্রমণের হার 15.38%। রত্না সামান, 21শে টেলিভিশন। লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল। এরই মধ্যে পর্যটকের আনাগোনায় মুখরিত পর্যটন কেন্দ্রগুলো। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা দিয়েছে। প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন মাসুম আলিসা। দ্বিতীয় দফা লকডাউনের বন্ধের 5 মাস পরে পর্যটকদের কোলাহলে যেন প্রাণ ফিরে এসেছে সাগরকন্যা কুয়াকাটায়। 18 কিলোমিটার সৈকত জুড়ে পর্যটকদের বাঁধভাঙা উল্লাস। বিপণী বিতান, শুটকি, ঝিনুক মার্কেট, দর্শনীয় স্থানগুলো জমজমাট। স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ট্যুরিস্ট পুলিশ।
ব্যবসায়ীরা জানায় দুদিন আগে থেকে পর্যটক আসতে শুরু করেছে। অনেকে অনলাইন কিংবা মোবাইলে হোটেল মোটেলের রুম বুকিং দিয়ে রেখেছে। খুলেছে পার্বত্য জেলা বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র। নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলদিগন্ত, নীলগিরি, বগালেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসছে। মৌলভীবাজারে পর্যটন স্পট এবং রিসোর্টগুলোতেও আসছে পর্যটকরা। অনেক হোটেল রিসোর্টে ইতোমধ্যে গেস্ট উঠেছেন। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, বর্ষিজোড়া ইকো পার্ক এখনো খোলেনি। লকডাউন সময়ে আমাদের অন্তত ৮০ থেকে ৯০ কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রাণচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে কক্সবাজার সৈকতে। খোলা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট থেকে শুরু করে সাগরপাড়ের ঝুপড়ি দোকানও। স্বাস্থ্যবিধির বিষয়টি কড়া নজরদারিতে রেখেছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মানবার ক্ষেত্রে পর্যটন স্পটগুলো তো আরও বেশি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা নিশ্চয়ই সেই বিষয়টা যথেষ্ট সতর্ক থাকব এবং যারা পর্যটক হিসেবে আসবেন তারাও নিশ্চয়ই তাদের যে নাগরিক দায়িত্ববোধ, ব্যক্তি দায়িত্ববোধ, সেটা তো নিশ্চয়ই তারা পালন করবেন। এদিকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকাদের জন্য আপাতত সুখবর নেই। বন বিভাগ বলছে পরিস্থিতি ইতিবাচক থাকলে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না দেশি বিদেশি পর্যটকদের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন বিএনপির প্রতিহিংসার রাজনীতি বললেন ওবায়দুল কাদের। মাদক মামলায় জামিন মেলেনি পরিমনির, তৃতীয় দফায় একদিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদের নামে হয়রানির অভিযোগ। আমার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। যে বুলেট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে শোকাবহ আগস্টের আলোচনায় তিনি আরও বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের পালন বিএনপির প্রতিহিংসার রাজনীতির অংশ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা। অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের মাধ্যমে বিএনপি এখনও প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছে। ১৫ই আগস্ট ভুয়া জন্মদিবস পালন করে আপনারা বিএনপি বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি করছেন। খুনি মুস্তাকের ইনডেমনিটি অধ্যাদেশের বৈধতা দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করায় একই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান যদি সত্যি জড়িত না থাকতো এবং যদি বঙ্গবন্ধু হত্যার বিচার করত, তাহলে আরেকটা খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করার দুঃসাহস পেত বলে আমরা বিশ্বাস করি না। যে বুলেট শেখ হাসিনা শেখ রেহানাকে এতিম করেছে, বেগম জিয়া আপনাকেও সেই বুলেট বিধবা করেছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করার একমাত্র শক্তি হলো সংগঠন। আসুন আমরা যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ওয়েবিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের বিচারের পাশাপাশি ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। বঙ্গবন্ধুর প্রকৃত খুনি যারা খুনকে সংগঠিত হওয়ার জন্য সমস্ত মেকানিজম করেছে, জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত চক্র, তারাও ধরাছোঁয়ার বাইরে। এর আগে রাজধানীর ফার্মগেটে বিএআরসি অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনায় কৃষিমন্ত্রী বলেন, ৭৫-এ জাতির পিতাকে হত্যার ধারাবাহিকতায় ২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা হয়। ২১ আগস্ট যেভাবে গ্রেনেড হামলা করা হয়েছিল, সেটিরও লক্ষ্য ছিল বাংলাদেশকে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য। শুধু আমাদের নেত্রী শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য। ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা থামানো যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। এই ধর্মান্ধরা
আজকেও সক্রিয়। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। তালেবান ক্ষমতা আসার পর ডক্টর জাফরুল্লাহর মতো অনেকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। তালেবানরা সেখানে কাবুল দখল করার পর আমাদের এখানে জঙ্গি গোষ্ঠীর মধ্যে আপনার কিছু উৎসাহ দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এখন সেই উৎসাহ দেখা যাচ্ছে জাফরুল্লাহ সাহেবের মধ্যেও আছে। জাফরুল্লাহ সাহেবের বক্তব্যটা কি বিএনপির বক্তব্য কিনা সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, বরিশালের ঘটনায় প্রমাণ করে দেশে কোনো রাজনীতি নেই। মঙ্গলবার বিএনপি নেতাকর্মীদের উপর হামলারও সমালোচনা করেন মির্জা ফখরুল। নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না বলেও মন্তব্য করেন ফখরুল। শুধু বরিশাল কেন, সবখানেই এখন আপনার লেট লুজ, এটা থেকে সন্ত্রাসের রাজত্ব, এটা থেকে রেইন অফ টেরার। আপনি দেখেন আসিফ নজরুল সাহেবকে কিভাবে আপনার তারা লাগিয়ে দিয়েছে এবং কিভাবে থেকে থ্রেট করেছে। এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ বলবেন এটাকে? 187 রাউন্ড গুলি করে তাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে এবং গ্রেফতারও করা হয়েছে। গত পরশুর এবং আজকের গ্রেফতারকৃত সকলকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। মাদকের মামলায় জামিন মেলেনি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে পরীমনিকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মিনালা দিবা। কাশিমপুর কারাগার থেকে সিএমএম আদালত চত্বরে হাজির করা হয় আলোচিত নায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনিকে। বেলা 11টা নাগাদ তোলা হয় এজলাসে। শুনানিতে পরীমনির রিমান্ড আবেদন বাতিল এবং জামিন আবেদনের উপর যুক্তিতর্ক উপস্থাপন করে পরীমনির আইনজীবীরা। তবে তার কাছে থাকা মাদকের প্রকৃত উৎসের খোঁজ জানতে নতুন করে 5 দিনের রিমান্ড দাবি করে রাষ্ট্রপক্ষ। মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে, এই জন্যই সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এই সমস্ত যুক্তিগুলি ইতিপূর্বে 2বার একইভাবে নিয়ে আসছেন। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর পরীমনিকে প্রথম দফায় 4 দিন, দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এদিকে নতুন করে পরীমনির রিমান্ডের ঘটনায় হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রয়োজন বোধ করলে মামলা করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। জাপানের আদালতের নির্দেশনা অমান্য করে বাংলাদেশে নিয়ে আসা 2 শিশুকে 1 মাসের জন্য দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাবা ও ফুপুর সাথে 2 শিশুকে 31 আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জাপানি চিকিৎসক নাকানো এরিকো 2008 সালে জাপানি আইনে বিয়ে করেন বাংলাদেশি আমেরিকান শরীফ ইমরানকে। তাদের 3টি কন্যা সন্তান। 2021 সালে ডিভোর্স হলে স্বামী ইমরান 2 মেয়েকে পেতে জাপানের আদালতে আবেদন করেন। টোকিওর পারিবারিক আদালত মেয়েদের মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। এর কিছুদিন পরই আদালতের আদেশ অমান্য করে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাবা। এবার মেয়েদের ফিরে পেতে বাংলাদেশে আসেন মা এরিকো। রিট করেন উচ্চ আদালতে। This is not a matter of custody. This is a matter of children's welfare. I haven't seen them for 6 months. I left my job behind. I left my 3rd daughter behind and I came here. I believe
Bangladesh is a country of justice. রুলসহ আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বাবা ও ফুপুর সাথে 2 শিশুকে আগামী 31শে আগস্ট আদালতে হাজিরেরও নির্দেশ দিয়েছেন। 3টি আদেশ দিয়েছেন। একটি আদেশ হলো কেন তাকে অভিভাবকত্ব দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শিয়েছেন। আর দ্বিতীয়ত হলো আগামী 31শে আগস্ট সশরীরে 2 থানার ওসি এবং বাবা এবং তার ফুফুকে বাচ্চাদেরকে নিয়ে আদালতের সামনে হাজির হতে বলেছেন। রাজধানী গুলশান ও আদাপুর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাসদের সভাপতি কাজী আরিফ সহ 5 জনকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি রওশনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর কাউরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মধ্যরাতে রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রওশন এত বছর বিভিন্ন পরিচয়ে পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। গ্রেপ্তারকৃত রওশন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজী আরেফ হত্যাকাণ্ড সহ আরো বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে নিজের সংশ্লিষ্টতা এবং ডাকাতি সহ অন্যান্য অপকর্মের সাথে নিজের সংশ্লিষ্টতা সম্পর্কে আমাদেরকে জানায়। সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সিআরবি অভিভক্ত ভারতে আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এটি ছিল বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর। সম্প্রতি সেখানে পাবলিক প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তার প্রতিবাদে চট্টগ্রামের নাগরিক সমাজ মাঠে নেমেছে। চলছে প্রতিবাদ বিক্ষোভ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 1895 সালে নির্মিত সিআরবি ভবনকে ঘিরে রয়েছে শতবর্ষী বৃক্ষ, পাহাড়, টিলা। এটি চট্টগ্রামের ফুসফুস নামে খ্যাত। ছায়া ঘেরা পরিবেশে মুক্ত বাতাসে মন জুড়াতে ছুটে আসে নগরবাসী। পহেলা বৈশাখ সহ নানা সাংস্কৃতিক আয়োজনও হয় শিরিষতলায়। এই শিরিষতলায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। ড্যাব এবং সংবিধান যেখানে এই জায়গাকে সংরক্ষণ করছে, এখানেই যেন কোনোভাবেই কোনো হসপিটাল বা মেডিকেল কলেজ বা নার্সিং ইনস্টিটিউট তৈরি না হয়। 2008 সালে সিআরবিকে হেরিটেজ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়। নাগরিক সমাজ বলছে, প্রকৃতি ধ্বংস করে কোনোভাবেই হাসপাতাল নির্মাণ নয়। এটাকে এখন রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা রেলওয়ের সম্পত্তি না। যখন হেরিটেজ হয়ে যায় তখন সেটা রাষ্ট্রের সম্পত্তি। অন্য জায়গায় হাসপাতাল নির্মাণের দাবিও তাদের। এরকম একটি পরিস্থিতিতে জোর করে যদি এই সিআরবি প্রজেক্টটা করা হয়, কোনো প্রজেক্ট করা হয়, চট্টগ্রামবাসী তা জান দিয়ে করতে দেবে না। এই বিষয়ে কথা বলতে গেলে রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। রাষ্ট্র, ব্যক্তি ও সমবায়ের ভিত্তিতে সম্পদের বন্টন ছিল বঙ্গবন্ধু প্রশাসনের মূলনীতি। মাত্র 3.5 বছরের শাসন আমলে যুদ্ধবিধ্বস্ত দেশকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সময়োপযোগী সব পদক্ষেপই নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গঠন করেছিলেন টিসিবি, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সেনা, বিমান ও নৌবাহিনী। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর শিক্ষানীতি ছিল অতুলনীয়। অথচ একটি শ্রেণী বঙ্গবন্ধুর শাসনতন্ত্র নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করে গেছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার মাত্র 10 মাসের মাথায় 1972-এর 4 নভেম্বর সদ্য স্বাধীন দেশের নতুন সংবিধানের অনুমোদন দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1973 সালে মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন নৌ ও বিমান বাহিনী। 75-এর জুনে প্রতিষ্ঠা করেন সীমান্ত রক্ষী বাহিনী, বিডিআর। 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে।
ইতিহাস বলে স্বাধীনতার পর বিভিন্ন রাষ্ট্রে অভ্যন্তরীণ হানাহানিতে অনেক মানুষ মারা যান, অথচ বঙ্গবন্ধুর প্রশাসনিক দূরদর্শিতায় তেমনটি হয়নি তাঁর স্বপ্নের স্বদেশে। সবার সঙ্গে সখ্য, কারোর সঙ্গে বৈরী নয়, এই যে মাস্টার স্ট্রোক, কয়জন লোক এটা বলতে পারছে? বঙ্গবন্ধু চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। সমস্ত উপকরণ কৃষি প্রায় বিনামূল্যে দিলেন, কৃষি ঘুরে গেল প্রচন্ডভাবে, যে কারণে ৭৪-৭৫ সনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় ৮ পে কমিশন করলে, এবং পে কমিশনে ১১০০ বেতন স্কেলের জায়গায় 10টা স্কেল করলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য ও নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন জাতির পিতা। প্রশাসনিক কাঠামোয় শিক্ষকদের অন্তর্ভুক্তেও চেয়েছিলেন বঙ্গবন্ধু। ৯.৫ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে দেশ স্বাধীন হলো এবং পরাজিত শত্রুরা সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। সেইখান থেকে মাথা তুলে দাঁড়ানোর জন্য জাতির পিতা হেন কোনো কাজ নাই যেটা সময় মতো করেন না এবং সুচারুরূপে করেন। তিনি বললেন সম্পদের মালিকানা হবে ৩ রকম: রাষ্ট্রীয়, ব্যক্তিগত এবং সমবায়ী। বঙ্গবন্ধুর শাসন নিয়ে একটা শ্রেণী পরিকল্পিত মিথ্যাচার করে গেছে, আর তারাই ১৫ আগস্টের ঘৃণ্যতম হত্যাযজ্ঞের কুশীলব। বঙ্গবন্ধুর প্রশাসন অত্যন্ত চমৎকার ছিল। যারা বলে যে তিনি দুর্বল ছিলেন, তারা মিথ্যাচার করছে, তারা বুঝতে পারে না। ১৯৭২-এর ১০ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হিসেবে ৩ বছর ৭ মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। আবার সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ আগ্রহ নেই বেসরকারি উদ্যোক্তাদের, লাইসেন্স পেয়েও জাহাজ নামায়নি ১৯ প্রতিষ্ঠান। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। সমুদ্র সীমা নিষ্পত্তি হলেও এখনো গভীর সমুদ্রে মৎস্য আহরণ সন্তোষজনক হয়নি। আগের মতোই সর্বোচ্চ ৫০ থেকে ৬০ মাইলের মধ্যে বিচরণ মৎস্যজীবীদের। এমনকি বিপুল পরিমাণ মৎস্য সম্পদের আধার এই জলারাশিতে বেসরকারি খাতের তৎপরতাও তেমন একটা নেই। গভীর সমুদ্রে মাছ ধরতে ১৯টি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হলেও কেউই জাহাজ নামায়নি সাগরে। রিপোর্টের বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মৎস্য সম্পদের বড় আধার বঙ্গোপসাগর। এই জলরাশিতে ঠিক কি পরিমাণে মাছ আছে সেই জরিপ প্রথম হয় ১৯৭৯ সালে। সমুদ্র বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার, টেরিটোরিয়াল সমুদ্র ২০০ নটিক্যাল মাইল, একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মহিষপানে তলদেশে সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌমত্ব অধিকার পায়। দ্বিতীয় জরিপের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা না হলেও সংশ্লিষ্টরা জানাচ্ছেন পরিমাণ কমেনি, বর্তমানেও রয়েছে আগের সমানই মৎস্য সম্পদ। ফাইনালি আমরা গত বছর নরওয়েজিয়ান একটা শিপ দিয়ে সার্ভে করেছি, এখন সেই পরিমাণ মাছই রয়ে গেছে। মৎস্য জরিপের রেজাল্টটা পাবলিশ করে ওখান থেকে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমরা কিভাবে এই মৎস্য আহরণ করতে পারি। তবে মাছ আহরণ আছে সে আগের অবস্থাতেই। সাধারণ নৌকা সর্বোচ্চ ২০ থেকে ৩০ মাইল, ট্রলার ৫০ থেকে ৬০ মাইলের মধ্যেই থাকলেও বাদবাকি ৬৫০ নটিক্যাল মাইলের মাছ আহরণের বাইরেই থেকে যাচ্ছে। মোট ৫০-৬০ মাইলের ভিতরে আমাদের মাছ ধরাটা সীমাবদ্ধ। একটা পার্টিকুলার জায়গার কিন্তু একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে। আমাদের এই ইজের যেই পরিমাণ পানি আছে সহজে অঙ্ক করে বলে দেওয়া যায় কি পরিমাণ আপনি মাছ পাবেন। বলা হচ্ছে ৪০০ থেকে ৫০০ প্রজাতির মাছ আছে, কিন্তু টোটাল হারভেস্টেবল সেটা কিন্তু একটা নির্দিষ্ট একটা মাত্রা আছে। বেশ কয়েক বছর আগে মোট ১৯টি প্রতিষ্ঠানকে গভীর সমুদ্রে মাছ ধরার লাইসেন্স দেওয়া হলেও এখনও একটি জাহাজও নামেনি সমুদ্রের জলসীমায়। কারণ দেখাচ্ছে ব্যাংকের সহযোগিতা না পাওয়ার। বেসরকারি তারা লাইসেন্স দিয়েছে ১৯টা, কিন্তু এখনও কেউই জাহাজ কিনে সাগরে নামায়নি। ব্যাংকের একটা বড় সমস্যা যে লোন দিবে কোলেটারাল লাগবে। ওরা বলে মাছের এই জাহাজটাই তো কোলেটারাল, এটা মানছে না, মানে জাহাজ ডুবে গেলে আমি টাকা পাবো। আবার সমুদ্র বিশেষজ্ঞদের পরামর্শ হলো জরিপের ফলাফল প্রকাশ করে পরিকল্পনা করতে হবে জীববৈচিত্র্য ঠিক রেখে ঠিক কি পরিমাণ মৎস্য আহরণ করা যাবে, আর প্রকৃত ব্যবসায়ীদেরই দিতে হবে আহরণের লাইসেন্স। রিয়েল বোনাফাইড লোককে
আমাদের লাইসেন্সটা দিতে হবে। আর যদি কেউ না আসে সঠিক সময়, তাদের লাইসেন্সগুলোকে ক্যান্সেল করে দিতে হবে। দরকার হলে বিদেশের সাথে আমাদের যৌথ অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আমাদের এই মাছগুলো ধরার ব্যবস্থা করতে হবে। পরিসংখ্যান মতে এই খাত থেকে প্রতিবেশী দেশ থাইল্যান্ড আয় করে $7 বিলিয়ন, ইন্দোনেশিয়া $12 বিলিয়ন, আর সেখানে বাংলাদেশের আয় মাত্র $450 মিলিয়ন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি, উজান থেকে আসা ঢলে তিস্তা ও পদ্মা সহ 3 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তলিয়ে গেছে ফসলের জমি ও বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহররক্ষা বাঁধের বেশ কিছু। ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে চরাঞ্চলের নিচু এলাকা। হিলিতে ডুবে গেছে ফসলের জমি ও মাছের ঘের। রংপুরের গঙ্গাচড়ায় 35টি গ্রামের 4000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাজবাড়ীতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এবারে SIBL ব্যবসা বাণিজ্যের খবর। নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংকিং অ্যালমন্যাকের 3য় সংস্করণ প্রকাশে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে ব্যাংক ও অর্থনীতির প্রকৃত চিত্র বিশ্লেষণে এই তথ্যকোষ ব্যাংক ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের জন্য সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। 2016 সালে প্রকাশ হয় দেশের প্রথম ব্যাংকিং অ্যালমনাক, যেখানে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সব তথ্য একসাথে পরিবেশন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন এটি খুবই গুরুত্বপূর্ণ, অথচ সংশ্লিষ্ট অনেকেই এখনও এর গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। শুভ সকাল সবাইকে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো তথ্যের গরমিল যাচাই করা না হলেও এ তথ্যকোষ এ ধরনের ডাটা অ্যানালাইসিসেও সহায়ক হবে বলে মত উদ্যোক্তাদের। যারা সাংবাদিক আছেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের সাথে যুক্ত, বা আমাদের আর্থিক খাতের যারা বিশ্লেষক আছেন, তারা যদি এই ডেটাগুলো নিয়ে কাজ করেন তাহলে দেখতে পারবেন যে সব ব্যাংকে আমাদের কিছু প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে তাদের আর্থিক প্রতিবেদনকে পড়তে হয়, সেইগুলোকে বের করা সহজ হয়ে আসবে। সুদের হার নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে আর্থিক খাতের নীতি নির্ধারণী এর সংস্থাকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ সাবেক এই গভর্নরের। তারা বলবে অনেক কিছু দেবে। রিসেন্টলি দেখলেন সুদের ব্যাপারে গিয়েছে ব্যাংকার্স কমিটি যেটা করেন, এইসব ব্যাপারে বাংলাদেশের শক্ত অবস্থান নিতে হবে। আর বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর একজন আছেন, একটু ভেবেচিন্তে একটু পলিসিটা নিলে ওটা স্ট্রিক্ট করা উচিত। এ ধরনের তথ্যকোষ প্রকাশে আরো বেশি আর্থিক সহায়তার আহ্বান সংশ্লিষ্টদের। এখানে কিন্তু একাধিক। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সিনিয়র সাংবাদিক, দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাহিদুজ্জামান ফারুকের বয়স হয়েছিল 72 বছর। বাদাসর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজা হয়। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস ক্লাব ছাড়াও জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ERF সদস্য। সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় তিনি কাজ করেছেন ইত্তেফাকে। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরিশাল উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় 2 মামলা, গ্রেপ্তার 13, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত। 3য় দফায় ঢাকায় মেট্রো রেলের 2 সেট ট্রেন, জাপানের কারখানায় প্রস্তুত আরও 8। 1.5 মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু 159, সুস্থতার হার 92% বেশি। খুলল পর্যটনের দুয়ার, হোটেল মোটেল ভিড়, স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন। এবং আফগানিস্তান ছাড়তে বিভিন্ন দেশের নাগরিকদের বাধা, তালিবান বিরোধী বিক্ষোভ জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখা হবে।